হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা অর্গানিক কেমিস্ট্রির আরেকটা ইম্পর্ট্যান্ট টপিকস এই হাইপার কনজুগেশন এই নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে জেনারেল কেমিস্ট্রির SN1 SN2 আলোচনা করেছি। আজ আলোচনা করব হাইপার কনজুগেশন। এই যে থিওরিটা বা এই কনসেপ্টটা কে দিয়েছিলেন? দুজন বিজ্ঞানী দিয়েছিলেন। দুজন বিজ্ঞানীর নাম হচ্ছে কি বেকার আর ন্যাথান। এই দুজন বিজ্ঞানী এই কনসেপ্টটা দিয়েছিলেন। এটা কিসে কাজে লাগে না, এই থিওরিটা কোনো কার্বোক্যাটায়ন যদি কোনো সিস্টেমে ফ্রি রেডিকেল বা অ্যালকিন সিস্টেমের স্টেবিলিটি বা স্থায়িত্ব যদি আমাদের ব্যাখ্যা করতে হয়, তখন আমাদের এই থিওরিটা কাজে লাগে। তো দেখো হাইপার কনজুগেশন কি, এটা বোঝার জন্য আমরা একটা মলিকিউল নিয়ে নিচ্ছি। যেমন ধর আমরা একটা সিস্টেম নিচ্ছি কি, এটার নাম হচ্ছে কি প্রোপিন। এই যে অর্গানিক কম্পাউন্ড আছে, এর যদি আমাদেরকে স্থায়িত্ব ব্যাখ্যা করতে হয়, দেখো এখানে কি হবে স্থায়িত্ব, এখানে এমনি নর্মাল কোনো স্থায়িত্ব নেই, শুধুমাত্র এখানে আমরা কি দেখতে পারি প্লাস আর ইফেক্ট এখানে আছে। তো এছাড়া এর স্থায়িত্ব আর কীভাবে ব্যাখ্যা করা যায় না, দেখো আমরা এই সিস্টেমটাকে এইভাবে লিখছি CH2H, এটাকে CH3টাকে ভেঙে লিখলাম CH2H CH ডবল বন্ড CH2। এরপর দেখো কি হতে পারে, এখানে দেখো একটা কি আছে, এখানে একটা সিগমা বন্ড আছে, এই কার্বন আর হাইড্রোজেন, এই CH বন্ড আছে। এই যে CH বন্ড আছে, এই CH বন্ড কি করতে পারে, এই যে পাশের যে ডবল বন্ড আছে এদের সাথে এই ওভারল্যাপে যেতে হবে। কীভাবে ওভারল্যাপে যাবে, দেখো এইখানে এই কার্বনের p অরবিটাল আছে ফাঁকা, এই কার্বনটাকে sp2 হাইব্রিডাইজ, এটা sp2 হাইব্রিডাইজ, তাহলে sp2 হাইব্রিডাইজ যদি হয় কার্বন, তাহলে কেমন হবে, এর p অরবিটাল থাকবে ফাঁকা, p অরবিটাল থাকবে, তাহলে এই CH বন্ড কী করবে, এর সাথে ওভারল্যাপে যাবে, এর সাথে ওভারল্যাপে গিয়ে কী হবে, এই বন্ডটা হচ্ছে যে খুলবে। তাহলে দেখো এটা কেমন টাইপের হচ্ছে, এটা দেখো হচ্ছে কেমন না CH2, এটা কি হচ্ছে এইখানে দেখো এই বন্ডটা এখানে শিফট করছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ডবল বন্ড হচ্ছে, আর এই বন্ডটা দেখো খুলছে, তাহলে এটা কি চার্জ হচ্ছে মাইনাস চার্জ হচ্ছে। আর এই হাইড্রোজেনটা দেখো, এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কি হচ্ছে, এই হাইড্রোজেনটা ফ্রি হয়ে যাচ্ছে, এটা ফ্রি হয়ে যাচ্ছে, এর সাথে এর কোনো আর অ্যাটাচমেন্ট থাকছে না। তাহলে এই কার্বনটা কী হয়ে যাচ্ছে, যেহেতু কার্বন ইলেকট্রনগুলোকে নিয়ে নিয়েছে, এর নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিয়েছে, তাহলে কার্বনটা নেগেটিভ চার্জ, হাইড্রোজেনটা কী চার্জ হবে, হাইড্রোজেনটা পজিটিভ চার্জ হয়ে থাকবে। অর্থাৎ এই হাইড্রোজেনটা সিস্টেম থেকে দূরে চলে যাবে না, কি করবে এর সাথেই অ্যাটাচ হয়ে থাকবে, কিন্তু এখানে কোনো বন্ড থাকবে না। সেই জন্য এই হাইপার কনজুগেশনকে কী বলা হয় না, একে বলা হয় নো বন্ড রেজোনেন্স, একে নো বন্ড রেজোনেন্সও বলা হয়ে থাকে। তাহলে কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে যে এই যে CH সিগমা বন্ড আছে, এই CH সিগমা বন্ড কী করবে, পাশের যে ডবল বন্ড আছে এদের সাথে ওভারল্যাপে যাওয়ার চেষ্টা করবে। এই কারণে ফাঁকা পি অরবিটাল, তাহলে এই কার্বন আর এই কারণে এদের এই যে বন্ডটা ছিল এটা ওভারল্যাপ হচ্ছে, এই ওভারল্যাপের ফলে এখানে কী হচ্ছে, এইখানে একটা ডবল বন্ড হচ্ছে, আর এই বন্ডটা খুলে যাচ্ছে, প্লাস এই হাইড্রোজেনটা ফ্রি হয়ে যাচ্ছে, তাহলে H প্লাস হচ্ছে। এই হাইপার কনজুগেশনে আমরা এই ডবল হেডেড অ্যারো দিয়ে এইভাবে দেখানো হয়, এটা হচ্ছে হাইপার কনজুগেশনের সিম্বল, এইভাবে দেখানো হচ্ছে হাইপার কনজুগেশনকে। তাহলে এই সিস্টেমে দেখো কতগুলো এরকম এই ডবল বন্ডের কার্বন এটা, তাহলে এর পাশের কার্বন এই কার্বন, কতগুলো হাইড্রোজেন ছিল, 3টে হাইড্রোজেন ছিল, দেখো 1, এখানে 2টো এখন হাইড্রোজেন আছে, তাহলে এরা হাইপার কনজুগেশন যেতে পারে। তাহলে এখানে কতগুলো আমরা হাইপার কনজুগেট স্ট্রাকচার পাবো, 3টি, 3 হাইপার কনজুগেট স্ট্রাকচার এখানে পসিবল। এরপর যে সিস্টেমে যত বেশি হাইপার কনজুগেট স্ট্রাকচার পাবো, সেই সিস্টেমের স্টেবিলিটিও তত বেশি হবে। মানে মোর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, মোর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার মানে কি, মোর স্টেবিলিটি, মানে যত বেশি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে স্টেবিলিটিও তত কী হবে, তত বেশি হবে। তাহলে কনসেপ্টটা এটাই, এই যে CH বন্ড, এই CH বন্ড কী হবে, পাশের যে ডবল বন্ডের কার্বন আছে এর সাথে ওভারল্যাপে যাবে, ওভারল্যাপের ফলে এখানে একটা বন্ড থাকছে না কোনো, এটা বলা হচ্ছে কি নো বন্ড রেজোনেন্স। এ আবার হচ্ছে এরকম ব্যাক করতে পারে, সেই জন্য একটা ডবল হেডের অ্যারো দিয়ে দেখানো হয়েছে। আমরা আরেকটা সিস্টেম নিয়ে নিচ্ছি, এই ধরনের সিস্টেম কোনো কার্বোক্যাটায়ন আছে, তাহলে এটাকে আমরা ভেঙে লিখব, কীভাবে ভেঙে লিখব, এই যে হাইড্রোজেনগুলো আছে
এই যে এখানে হাইড্রোজেন আছে, কার্বোকেটনের পাশের কার্বনটা, এই যে আলফা কার্বন, এই কার্বনের যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে আমি এইভাবে দেখাচ্ছি। এরপর কি হবে না, যদি হাইপার কনজুগেট গঠন হয় তখন কি হবে, এই যে সিএইচ বন্ড, এই কার্বনটা কি হচ্ছে দেখো কার্বোক্যাটায়ন, তাহলে এও sp2 হাইব্রিডাইজ, মানে এরও ফাঁকা পি অরবিটাল থাকবে। কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজ মানে এর ফাঁকা পি অরবিটাল থাকবে, তাহলে এই ফাঁকা পি অরবিটাল কী হবে, এই যে সিএইচ বন্ড এর সাথে কী হবে, ওভারল্যাপে যাবে। তাহলে ওভারল্যাপে গেলে কী হচ্ছে, এই বন্ড তো এইখানে মুভ করছে, তাহলে এইখানে কী হবে, এইখানে হবে ডবল বন্ড হবে, ডবল বন্ড সৃষ্টি হবে, আর এই হাইড্রোজেনটা কি, এই হাইড্রোজেনটা ফ্রি হয়ে যাবে। তাহলে এটা কী হচ্ছে, CH2 ডবল বন্ড CH2, আর এটা H প্লাস। এই হচ্ছে দূরে চলে যাবে না, এর সাথেই অ্যাটাচ হয়ে থাকবে। তাহলে এটা হচ্ছে কি কার্বোক্যাটায়নের দেখো হচ্ছে হাইপার কনজুগেশন। তাহলে হাইপার কনজুগেট স্ট্রাকচার এখানে কতগুলো হবে, এখানে দেখো হবে 3টি হবে, কারণ 3টি হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে, সেজন্য 3টি হাইপার কনজুগেট স্ট্রাকচার এখানে আবার পাবো। এরপর আসছি টাইপ অফ হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন কতগুলো টাইপের না, হাইপার কনজুগেশন হচ্ছে দুটো টাইপের। একে কি, একে হচ্ছে স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন, স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন, আর দুই হচ্ছে আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন, আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। এই স্যাক্রিফিশিয়ালটা কি, স্যাক্রিফিশিয়ালটা হচ্ছে যে, এটা বোঝার জন্য আমাদেরকে এখানে ধরো বুঝতে হবে, ধরো আমাদেরকে যে প্রথমের যে গঠনটা করেছিলাম যে CH3 CH ডবল বন্ড CH2, তাহলে এখানে কি হয়েছিল দেখো, এইখানে আলফা হাইড্রোজেন ছিল, 3টি আলফা হাইড্রোজেন ছিল, তাহলে 3টি আলফা হাইড্রোজেন, 3টি হাইড্রোজেন স্ট্রাকচার আমরা পাবো। কি হচ্ছিল, এইখানে এই যে হাইড্রোজেনটা ছিল এটা ধরো CH2 কি ছিল H, তারপরে কি হলো, এটা এই বন্ডটা মুভ করলো আর এই বন্ডটা এদিকে খুললো, তাহলে দেখো এখানে কি হচ্ছিল CH2, এটা ডবল বন্ড C, আর এটা CH, আর এটা হচ্ছে CH2 মাইনাস, আর এটা কি হচ্ছে এখানে H প্লাস থাকছে। দেখো এইখানে হাইপার কনজুগেশন স্ট্রাকচার, আগে এটা স্ট্রাকচার 1 আর এটা হচ্ছে হাইপার কনজুগেশন স্ট্রাকচার 2। এখানে দেখো কতগুলো বন্ড ছিল, আমাদের এখানে টোটাল হচ্ছে যে বন্ডগুলো দেখছো কোভ্যালেন্ট বন্ড কতগুলো ছিল, এখানে দেখো 3টি, 3 4 5 6 7 8 9, 9টা হাইপার কনজুগেট বন্ড ছিল। আর এখানে কত ছিল 1 2 3 4 5 6 7 8। দেখো এই স্ট্রাকচার এখানে কতগুলো কোভ্যালেন্ট বন্ড আছে, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা কোভ্যালেন্ট বন্ড ছিল প্রথমে। আর দেখো আফটার হাইপার কনজুগেশন এখানে কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা কোভ্যালেন্ট বন্ড আসছে। আবার এইখানে দেখো কি হচ্ছিল 1 2 3 4 5 6, 6টা কোভ্যালেন্ট বন্ড ছিল, আর এখানে 1 2 3 4 5 6, মানে আফটার কোভ্যালেন্ট হাইপার কনজুগেশন 6টাই কোভ্যালেন্ট বন্ড ছিল। তাহলে স্যাক্রিফিশিয়াল মানে কি, স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন হবে কি, যেখানে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড কমে যাবে, মানে অরিজিনালি যত ছিল আর হাইপার কনজুগেশন পরে যতগুলো হচ্ছে সেই সংখ্যাটা যদি কম হয় সেটা হবে স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন। আর আইসোভ্যালেন্ট কি, আইসোভ্যালেন্ট হচ্ছে যে যদি নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড বিফোর আর আফটার যদি সেম থাকে তখন সেটা হবে আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। আমরা একটা উদাহরণের সাহায্যে আরও ভালোভাবে বিষয়টাকে বোঝাচ্ছি। প্রথমে আসছে কি স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন। তাহলে স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন মানে কি, দেখো আমি এই স্ট্রাকচারটাকে লিখছি CH ডবল বন্ড কি হচ্ছে CH2, এগুলো সব হাইড্রোজেন আছে। তাহলে এখানে কোভ্যালেন্ট বন্ড কাউন্ট করো, কোভ্যালেন্ট বন্ড কতগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা কোভ্যালেন্ট বন্ড হচ্ছে। আর যখন হাইপার কনজুগেশন হয়ে যাচ্ছে তখন কতগুলো হচ্ছে, এই বন্ডটা এখানে মুভ করছে, এই বন্ডটা কি হচ্ছে, এই বন্ডটা খুলছে, তাহলে তখন আমরা কতগুলো কোভ্যালেন্ট বন্ড পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি কি সি, এইটা ডবল বন্ড হচ্ছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এটা ডবল বন্ড হচ্ছে, কি হচ্ছে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, এটা কার্বন হচ্ছে, এটা হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন আছে, এটা কি হচ্ছে, এটা নেগেটিভ চার্জ হচ্ছে,
আর এই হাইড্রোজেনের সাথে পজিটিভ চার্জ, এখানে কিন্তু কোনো বন্ড নেই। তাহলে 1 2 3 4 5 6 7 8, দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা হচ্ছে। তাহলে দেখো এখানে কোভ্যালেন্ট বন্ডের সংখ্যা কি হচ্ছে, প্রথমে ছিল 9, তারপর হয়ে যাচ্ছে 8। তাহলে হাইপার কনজুগেশনের ফলে কি হচ্ছে, বন্ডের সংখ্যা কমে যাচ্ছে, কোভ্যালেন্ট বন্ড। সেই জন্য এটা হচ্ছে স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন, মানে লেস নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, মানে আগে যতগুলো থাকবে পরে যদি কমে যায় তখন সেটা হবে কি, স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন। আর একটা কি হচ্ছে, একটা যে আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। দেখো আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন, আমরা যে কার্বোক্যাটায়নটা নিয়েছিলাম সি, এটা পজিটিভ চার্জ ছিল, CH2 প্লাস ছিল, আর এটা কি ছিল, CH3। এরপর যখন হাইপার কনজুগেশন হলো তখন কি হলো, এই বন্ডটা কি হলো, এইখানে মুভ করলো, তাহলে তখন কি হচ্ছে, সি, এটা ডবল বন্ড হলো, সি, এটা এইচ হলো, এইচ, এটা কি হলো, H প্লাস হয়ে থাকলো। তাহলে এখানে দেখো কতগুলো বন্ড ছিল, 1 2 3 4 5 6, হাইপার কনজুগেশন আগে 6টা কোভ্যালেন্ট বন্ড ছিল। আর এইখানে 1 2 3 4 5 6, এইখানেও দেখো হচ্ছে কি, আফটার হাইপার কনজুগেশন নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড রিমেইন সেম, 1 2 3 4 5 6, তাহলে এখানেও 6, এখানে 6, তাহলে সেম নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড। তাহলে যদি সেম নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড হয় তখন সেটাকে আমরা কি বলবো, আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। তাহলে আমাদের আজকে আমরা কী কী আলোচনা করলাম, হাইপার কনজুগেশন, টাইপস অফ হাইপার কনজুগেশন। আর হাইপার কনজুগেশন স্ট্রাকচার যত বেশি হবে স্টেবিলিটিও তত বেশি হবে। এখানে দেখো 3টি আলফা হাইড্রোজেন আছে এই কার্বোক্যাটায়ন। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কি, যে স্ট্রাকচারটা হাইপার কনজুগেশন করব এবং এখানে যে কার্বনটা আছে, কার্বোক্যাটায়নটা ডবল বন্ড বা পজিটিভ চার্জ বা হচ্ছে কি ফ্রি ইলেকট্রন থাকতে পারে, তার পাশের যে আলফা কার্বন, সেই আলফা কার্বন আমাদের হাইড্রোজেনের সংখ্যা দেখতে হবে। যত বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে, মানে যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে তত বেশি হাইপার কনজুগেশন হবে, তত বেশি তার স্টেবিলিটিও তত বেশি হবে। এই হচ্ছে হাইপার কনজুগেশনের মূল বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।